নমস্কার, আমি ডক্টর রিয়া। জিডিএমও 2025-এর রিক্রুটমেন্ট নিয়ে আমি যে সিরিজটি বানাচ্ছি, আজকে তার পার্ট 6-এর ভিডিও আমি নিয়ে এসেছি। তো আজকের ভিডিওতে আমার মূল আলোচনার বিষয় হলো এটাই যে জিডিএমওর ফর্ম ফিল আপের পরবর্তী পদ্ধতিগুলো কি কি থাকে এবং সেগুলো কিভাবে হয়। তো এগুলো যদি তোমরা আগে থেকে জেনে রাখো তাহলে তোমাদের একটা মেন্টাল প্রিপারেশন থাকবে এবং ফর্ম ফিল আপটা যখন হলো তখন যেমন বিভিন্ন রকম ভুল ত্রুটি, কোথায় কি অপশান দেব, এগুলো নিয়ে একটা দ্বিধা বা দ্বন্দ্ব তৈরি হচ্ছিল বারবার। তো পদ্ধতিগুলো জেনে রাখলে তোমাদের একটু সুবিধে হবে পরবর্তী প্রসেসগুলো করতে। কারণ দেখতেই পাচ্ছ যে খুব বেশি সময় তো দেওয়া হয় না। জিডিএমওতে 3 সেপ্টেম্বর পর্যন্ত ফর্ম ফিল আপের ডেট ছিল এবং ফর্ম ফিল আপের ডেটটা বর্তমানে সার্ভার ডাউন হচ্ছিল যেহেতু বারবার, তাই 22 সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। তো এই ফর্ম ফিল আপ বেশিরভাগ জনেরই এতদিনের মধ্যে হয়ে গেছে, কারণ 3 তারিখ অলরেডি পেরিয়ে গিয়েছে, যেটা প্রিভিয়াস ডেট ছিল। তো যারা কোনো কিছু ভুল ত্রুটি হয়েছে বলে মনে হচ্ছে বা পরিবর্তন করতে চাও, ফাইনাল সাবমিশনের পর আলাদা করে এডিট করার তো আর কোনো অপশান পাওয়া যাচ্ছে না। তো তাদের জন্য আমি বলি যে তোমরা তাহলে নতুন একটা মোবাইল নাম্বার আর নতুন একটা ইমেল আইডি দিয়ে আবার রিঅ্যাপ্লাই করতে পারো, মানে পুরো প্রসেসটা প্রথম থেকে ফর্ম ফিল আপ। তো সেক্ষেত্রেও কিন্তু তোমাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা, নেক্সট আমি যেটা বলবো সেটা হচ্ছে এই গেল ফর্ম ফিল আপ। তো ফর্ম ফিল আপের পর কী কী প্রসেস থাকে। তো প্রথমেই বলি, তোমাদের যে এবছর জিডিএমওর ফর্ম ফিল আপ তোমরা করলে, এখানে কিন্তু একই সঙ্গে পিডিএফ বানিয়ে আলাদা আলাদাভাবে সমস্ত রেলিভেন্ট ডকুমেন্টগুলো তোমরা এই ধাপেই তোমরা আপলোড করে দিয়েছো। কিন্তু 2021-এর যেটা লাস্ট রিক্রুটমেন্ট হয়েছিল, যেটার জয়নিং আলটিমেটলি আমার নিজে জয়নিং 2023-এ হয়, 2 বছর পর হয়। তো সেই প্রসেসটা কিন্তু 2 বছর ধরে চলতে থাকে ধীরে ধীরে, এবং সেখানে কিন্তু প্রথমেই পিডিএফ আপলোড করার ব্যাপারটা ছিল না। তো প্রথমে 2021-এর ফেব্রুয়ারিতে আমাদের নোটিফিকেশান আসে এবং আমরা ফর্ম ফিল আপ করি। 2022-এর জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ কি হয়, ওনারা একটা আবার নোটিফিকেশান দেন ওই ওয়েবসাইটে যে অনলাইন ডকুমেন্ট ভেরিফিকেশন, যার জন্য মানে তোমরা যে পিডিএফটা এখন আপলোড করছো সেটা আমাদের আলাদা করে তখন আপলোড করতে বলা হয়। তো যথারীতি সেগুলো আপলোড করা হয় এবং যাদের সেগুলোতে ভুল আসে, যেটা আমার নিজেরই হয়েছিল, ওই পিডিএফটা বানাতে আমার ভুল হয়েছিল এবং আমাকে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড থেকে কিন্তু মেল করা হয়, আবার আমার ভুল হয় এবং এই জিনিসটা পরপর 3 বার ওরা আমাকে মেল করেছিল। আলটিমেটলি যখন সেটা ঠিকঠাকভাবে আপলোড হয় তারপর থেকে আর কোনো মেল আসেনি। তো তোমাদের তো এই ধাপটা থাকছে না, কারণ তোমরা অলরেডি সমস্ত ডকুমেন্ট আপলোড করেছো। তো এই ব্যাপারটা চলে যাওয়ার মোটামুটি 4-5 মাস পর আমার মনে আছে যে 2022-এর নিট পিজির পরীক্ষা যেদিন ছিল ঠিক তার আগের দিন একটা জিডিএমওর প্যানেল বেরিয়েছিল, আর ইন্টারভিউটা হয়েছিল 2022-এর এপ্রিল মাসে হয়েছিল ইন্টারভিউ। তো সম্ভবত এপ্রিলের মাঝামাঝি একটা ডেট দেওয়া হয়েছিল। তো এই ইন্টারভিউটাই ছিল, মানে তোমাদের ক্ষেত্রে ইন্টারভিউটাই হবে পরের ধাপ, যেহেতু ডকুমেন্ট আপলোড করা আছে সেই জন্য। তো আমাদের ইন্টারভিউ নেওয়া হয়েছিল 2022-এর এপ্রিল মাসে, মোটামুটি বুঝতেই পারছো 1 বছরেরও বেশি সময় পর। এবং সেই ইন্টারভিউটা হয়েছিল সল্টলেকেরই একটা বেনফিশ বিল্ডিং বলে বা বেনফিশ টাওয়ার বলে একটা বিল্ডিং আছে আলাদা হেলথ ডিপার্টমেন্টেরই। তো ওখানে আমাদের ইন্টারভিউটা করা হয়। তো ইন্টারভিউ ডাকা হয় এবং আমরা ইন্টারভিউ যাই। সেখানে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে, অর্থাৎ যেগুলো তুমি আপলোড করেছো তার সবকটার অরিজিনাল ডকুমেন্ট কিন্তু ওখানে চাওয়া হয়েছিল। তো আমাদের ইন্টারভিউর দিন যেটা ছিল সেটা কিন্তু 3 দিনে বা 4 দিনে ভাগ করা ছিল, এবং যেহেতু অনেক ক্যান্ডিডেট তো তাদেরকে ভাগ ভাগ করে 100-200 এরকমভাবে ভাগ করে যে এক একটা নির্দিষ্ট দিনে এতজন করে, সম্ভবত 3 দিনে ইন্টারভিউটা হয়েছিল। তো যাই হোক, আমার সেকেন্ড দিনে ইন্টারভিউ ছিল এবং আমি সেই সময় যাই, সেখানে অন্যান্য ক্যান্ডিডেটদের সাথে অপেক্ষা করি এবং যখন আমার নাম ডাকা হয় তখন আমি যাই, আমি ইন্টারভিউ দিই। সেখানে সমস্ত ডকুমেন্টগুলোর জেরক্স জমা নিয়েছিল, অরিজিনালের সাথে ভালো করে মিলিয়ে দেখেছিল, আর
যেগুলো ওদের ওখানে প্রশ্ন করা সেগুলো জিজ্ঞাসা করেছিল, সেটা একাডেমিক রিলেটেড এবং তোমার কাগজপত্র রিলেটেডও, যে কোন সালে পাশ করেছো, তারপর কি করেছো, কোথায় কাজ করেছো, এই বছরটা কিছু করনি তাহলে কি করেছো। তো অনেকে যেমন পিজির জন্য ড্রপ দেয়, তো আমিও ড্রপ দিয়েছিলাম কোনো কাজ না করে। তো আমি সেটা বলি যে আমি এই বছর এমডির জন্য প্রস্তুতি নিয়েছিলাম, তাই আমার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নেই। তো এইভাবে ব্যাপারটা হয়। এবং ইন্টারভিউতে কি প্রশ্ন করে সেই নিয়ে আমি একটা আলাদা ভিডিও করেছি, তো এই বিষয়টা নিয়ে এখানে আমি কিছু বলছি না। আলটিমেটলি ইন্টারভিউ হয় এবং বাড়ি চলে আসি। তারপর এটা গেল 2022-এর এপ্রিল মাস। তারপর আমাদের কোনো প্যানেল কিন্তু আর বেরোয়নি। এই প্যানেলটা বেরিয়েছিল মোটামুটি আরও মাস 3 পর, অর্থাৎ এই প্যানেলটা বেরিয়েছিল হচ্ছে তোমার 2022-এর নিট পিজির পরীক্ষা যেদিন ছিল ঠিক তার আগের দিন রাত্রে। সেই প্যানেলটা ছিল ফার্স্ট প্যানেল। তো ফার্স্ট প্যানেলে যতদূর মনে পড়ছে সম্ভবত 600 জনের একটা প্যানেল বেরোয়, এবং মানে জেনারেল ক্যাটেগরির। এবার আনরিজার্ভড সিট যেগুলো ছিল তার মধ্যে কিন্তু অন্যান্য ক্যাটেগরির যারা তাদেরও নাম ছিল, এবং সেটা কিন্তু অল ওভার একটা র্যাঙ্ক লিস্ট, অর্থাৎ যে যেমন নাম্বার পেয়েছে সেইভাবে। এবং এইটার পর থেকে শুরু হচ্ছে তোমার ক্যাটেগরি প্যানেল, অর্থাৎ এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস, এই যে প্যানেলগুলো। জেনারেলের প্যানেলে ক্যাটেগরির যে ক্যান্ডিডেটদের নাম আছে তাদেরগুলো কিন্তু আর আলাদা করে ওই প্যানেলে তখন থাকাটা ইম্পর্টেন্ট না, কারণ তারা জেনারেল ক্যাটেগরি হিসেবেই অলরেডি চাকরি পাবে। তো আলটিমেটলি একটা ফার্স্ট প্যানেল দেয়া হয়, এবং ফার্স্ট প্যানেলে যাদের নাম আসে তো তাদের তো ইন্টারভিউ হয়ে গেছে। তো এরপরের বাকি থাকছে হচ্ছে তাদের কাউন্সেলিং। তো ফার্স্ট প্যানেলে যে ক্যান্ডিডেটদের নাম আসে তাদের কাউন্সেলিংও প্রায় 6 মাস পরে হয়, অর্থাৎ এটা যদি ধরে নিই আমি জুন অ্যাপ্রক্স জুন মাসের দিকে, এপ্রিলে আমাদের ইন্টারভিউ হয়েছিল, তো জুন মাসের দিকে যদি প্যানেল বেরিয়ে থাকে, মোটামুটি অক্টোবর মাস অবধি কিন্তু ওদের হয়নি। এবার অক্টোবরের দিকে মানে আরও বেশ কয়েক মাস পর, ওটা হচ্ছে 2022-এর একদম মানে শেষের দিকে, সেরকম সময়ে ওদের একটা কাউন্সেলিং হয়। এবং কাউন্সেলিংয়ের আগে কি হয়, একটা তোমার ঠিক আগে 1-2 দিন আগে একটা ভ্যাকেন্সি, বা 1 সপ্তাহ আগে একটা ভ্যাকেন্সি লিস্ট বেরোয়। ওয়েস্ট বেঙ্গল মানে হেলথ ডিপার্টমেন্ট থেকে একটা ভ্যাকেন্সি লিস্ট বেরোয় যে কোথায় কোথায় ভ্যাকেন্সি আছে, যাতে তুমি ভ্যাকেন্সিগুলো আগে থেকে দেখে ডিসাইড করতে পারো যে আমি কোথায় পোস্টিং নেব, কি প্রেফারেন্স আমার থাকবে। তো এইটা নিয়ে তাদের কাউন্সেলিং হয়। প্রসঙ্গত বলে রাখি, ফার্স্ট প্যানেলে আমার নিজের নাম ছিল না, সুতরাং সেখানে আমার চাকরি হয়নি। এবার ফার্স্ট প্যানেলে যাদের ছিল তাদের কাউন্সেলিং হয় এবং তারপর তাদের পোস্টিং জয়েনিং হয়। এবার তখন আমি নিজে ব্যক্তিগতভাবে আর ভাবিনি যে আবার সেকেন্ড প্যানেল বেরোবে বা আমার চাকরি হবে, এগুলো আমি আর আশা করিনি, এবং আমি অন্য কাজে নিজে যুক্তও হয়ে যাই। এবার 2022-এর যখন ডিসেম্বর মাস, তখন সেকেন্ড প্যানেল বেরোয়, যেখানে মানে আরও কম লোকের নাম ছিল, সম্ভবত 187 বা 287 এরকম কিছু জনের নাম ছিল, মানে লেস দ্যান 300-র কম লোকের নাম ছিল। এবার ওই 200 কি 300 লোকের মতো একটা প্যানেল বেরোয়, যেটা হচ্ছে সেকেন্ড প্যানেল, এবং আমি দেখি সেখানে আমার নাম আছে। তো আমার 116 নম্বরের নাম ছিল। এবার আমি ওয়েট করছিলাম, তো তখন যে সেকেন্ড প্যানেল বেরিয়েছে, এবার আমাদের কাউন্সেলিং ডাকবে কখন। তো তারপর আলটিমেটলি আমাদেরকে ডিসেম্বর মাসেই কিন্তু কাউন্সেলিংয়েরও ডেট দেয় প্যানেল বেরোনোর পর, যে এই ক্যান্ডিডেটদেরকে এই দিন কাউন্সেলিংয়ে আসতে হবে। তো কাউন্সেলিংয়ের ডেট দেয়, যথারীতি কাউন্সেলিংটা হয়েছিল স্বাস্থ্য ভবনে। এবার বলি কাউন্সেলিংয়ের প্রসেসটা। সেকেন্ড প্যানেলের ক্ষেত্রেও যথারীতি ভ্যাকেন্সির লিস্ট দেওয়া হয়, আর বারবার অনেকজন জিজ্ঞাসা করছো যে জিডিএমওর চাকরিটাকে বজায় রেখে এমডি পড়তে চলে যাওয়া যায় কিনা, এই ব্যাপারটা। তো বলি, ফার্স্ট প্যানেলে যারা জয়েন করেনি যে সিটগুলোতে উইদিন স্টিপুলেটেড টাইম, যে জয়নিং টাইমটা ওরা দিয়েছিল, সেই সিটগুলোকে কিন্তু সেকেন্ড প্যানেলে ভ্যাকেন্ট দেখিয়েছিল। এবার তার সাথে হয়তো আরও কিছু ভ্যাকেন্সি জুড়েছিল। তো আলটিমেটলি আমাদের যা ক্যান্ডিডেটের সংখ্যা ছিল, ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু সেখানে প্রায় তার ডাবল ছিল। সুতরাং তুমি বেছে নেওয়ার সুযোগটা সেকেন্ড প্যানেল অবধি যথেষ্টই ছিল। আর সব রকম মানে সব ডিস্ট্রিক্টেরই মিক্সড ভ্যাকেন্সি ছিল, রুরাল আরবান সব মিলিয়েছিল। এবার আমরা কাউন্সেলিংয়ে যাওয়ার জন্য আগেন ওইভাবে ডকুমেন্টের লিস্ট দেওয়া হয় যে এইগুলোর অরিজিনাল লাগবে এবং জেরক্স লাগবে। জেরক্স জমা নেয়, অরিজিনাল সমস্ত কিছু সেখানে ভালো করে ভেরিফাই করে, তার আগে হলে বসিয়ে
ওই স্বাস্থ্য ভবনে। ওখানে অনেকজন ছিলেন, কিন্তু তার মধ্যে একজন স্যার ছিলেন, আমি জানি না ওনার নাম কি বা উনি ঠিক কোন পোস্টে ছিলেন, কিন্তু তিনি ক্লিয়ার করে পুরো কাউন্সেলিংয়ের প্রসিডিওরটা বলে দেন যে কিভাবে তোমরা পোস্টিং নেবে, কি কি ব্যাপার। তো এক্ষেত্রে বলে রাখি যে যেহেতু একটা ভ্যাকেন্সি লিস্ট ছিল, তো আমি নিজের মতো করে, আমার যেহেতু 116তে নাম, আমি 116টা পোস্টিং নিজের মতো করে লিখে একটা লিস্ট বানিয়ে নিয়ে গেছিলাম। যে যদিও 116 জনের 116 জনই কাউন্সেলিংয়ে এসেছিলো এমনটা নয়, কিন্তু এই বছর জিডিএমওতে যা কম্পিটিশান, কেউ যাবে না বলে এরকম থাকবে না, সবাই যাবে কাউন্সেলিংয়ে। তো সুতরাং আমি নিজের মতো একটা প্রেফারেন্স অনুযায়ী নিজের লিস্ট বানিয়ে নিয়ে গেছিলাম। এবার কি হলো, ওখানে ওই স্যার কিন্তু একদম স্টেজের ওপর দাঁড়িয়ে পুরো ডিক্লেয়ার করলেন যে জিডিএমওতে অনেকেই আছো যারা ঢুকতে চাও সার্ভিস কোটার জন্য। তো সেক্ষেত্রে বলে রাখা ভালো, তোমরা মিউনিসিপ্যালিটি এরিয়ায় যদি পোস্টিং চুজ করো, অনেক এরকম পোস্টিং আছে স্টেট জেনারেল হসপিটাল বা ডিস্ট্রিক্ট হসপিটাল, সাব ডিভিশনাল হসপিটাল, যেগুলো মেডিকেল অফিসার থাকে, সেই পোস্টিংগুলো আছে। ইনফ্যাক্ট মেডিকেল কলেজেও কিছু কিছু আছে। সেগুলো যদি তোমরা চুজ করো, তোমরা কিন্তু সেখানে সার্ভিস কোটা পাবে না, এটা জেনে তোমরা চুজ করবে। আর সার্ভিস কোটা তাহলে পাবে কোনখানে না, যেটা হচ্ছে স্ট্রিক্টলি পঞ্চায়েত এরিয়া হতে হবে, রুরাল অর ডিফিকাল্ট এরিয়া। হিলি এরিয়া যেগুলো, ধরো উত্তরবঙ্গের ওই কার্শিয়াং, কালিম্পং, তো সেখানে একটা সাব ডিভিশনাল হসপিটালে কাজ করলেও কিন্তু তুমি এলিজিবল হবে। কিন্তু যদি তুমি প্লেন ল্যান্ডে আসো, বাঁকুড়া, বর্ধমান, কলকাতা, হাওড়া, সেখানে একটা সাব ডিভিশনাল হসপিটাল যখনই তুমি নিচ্ছ, তখনই কিন্তু, বা একটা মেডিকেল কলেজ নিচ্ছ, সেটা কিন্তু তখনই তোমার ওই কোটার আওতা থেকে বেরিয়ে যাচ্ছে। এবার বলি, এর মধ্যে আরেকটা আছে সিসিইউ, এসএনসিইউ, আইসিইউ, এদের যারা এমও, এইগুলোতে যারা এমও, তারা ডিএনবি সিটে কোটা পায়, কিন্তু তারা এমডি সিটে কোটা পায় না, তারা শুধু ডিএনবি সিটটাতে কোটা পায়। মানে এখন এই বছরের নিয়মটা আমি বলছি। এবার অন্যান্য বছর, এই বছর বা গত বছর এই নিয়মটা ছিল, অন্যান্য সময় কি নিয়ম থাকবে সেটা তো যাই হোক বলতে পারছি না। তো এইভাবে আমাদের কাউন্সেলিংয়ের নিয়মটা বলে দেওয়া হয় যথারীতি। তখন নিজের দেখতে পাই যে আমার যেগুলো প্রেফারেন্স ছিল আমার আগের র্যাঙ্কের, অনেকেই সেগুলো চুজ করে নেয়, এবার সেই অপশানগুলো আমার চলে যায়। এবং তখন আমি দেখি যে বাকি যে অপশানগুলো রয়েছে আর যেগুলো আমার চুজ করার মধ্যেও রয়েছে, সেগুলো গুগলে সার্চ করে পিনকোড দিয়ে ভালোভাবে চেক করি যে সেগুলোর মধ্যে কোনটা স্ট্রিক্টলি রুরাল এরিয়া, কারণ তাছাড়া সার্ভিস কোটা নিয়ে প্রবলেম হবে ইন ফিউচার। আরেকটা কথাও বলে রাখি, ধরো কোনো একটা এমন জায়গায় তুমি পোস্টিং চুজ করলে যেটাতে তুমি যখন জয়েন করছো তখন সেটা রুরাল এরিয়াই আছে, তুমি চাকরি করতে করতে 3 বছরের মধ্যে সেটা আরবান হয়ে গেল, মিউনিসিপ্যালিটি হয়ে গেল, তোমার কিন্তু সার্ভিস কোটা গেল। সুতরাং রুরাল কিন্তু অনেকটাই ডেভেলপড, এই জায়গাগুলোও কিন্তু সার্ভিস কোটার ক্ষেত্রে না নেওয়াটা বুদ্ধিমানের কাজ। যাদের সার্ভিস কোটাটার জন্য চাকরি, তোমার যদি শুধু চাকরি করাটাই উদ্দেশ্য হয় সেক্ষেত্রে খুবই ভালো, সেক্ষেত্রে তো মানে আরবান এরিয়ায় পোস্টিং হলে আরও ভালো। আচ্ছা, এই হলো। এবার হচ্ছে যে সেই অনুযায়ী আমি আমার প্রেফারেন্স অনুযায়ী, যেটা আমাকে যখন ডাকে তখন আমার প্রেফারেন্স অনুযায়ী যেটা ছিল সেটাই আমি অ্যাকসেপ্ট করি। আর হচ্ছে তো ওইভাবে আমারও সমস্ত ডকুমেন্ট ওখানে ভেরিফাই করা হয়, জেরক্স জমা নেওয়া হয় সেলফ অ্যাটেস্টেড করে, এবং তারপর আমি যাই, আমি যে পোস্টিংটা চুজ করি সেটা ওইখানে সেই সময়েই কিন্তু প্রিন্ট করে লিখে দেওয়া হয়, মানে যাতে কোনো কনফিউশন না থাকে যে আমি পরে বলবো যে আমি এটা তো চুজ করিনি, সেটার কোনো জায়গা নেই, সেটা ওইখানেই প্রিন্ট করা হয়। এবং তার একটা কপি কিন্তু আমাকেও ওখানে, না আমাদেরকে ওই কপিটা বলেছিল যে তোমরা চাইলে ছবি তুলে নিতে পারো যে তুমি যে এটা চুজ করেছো, ওটা ওইখানেই প্রিন্ট করে ওনারা সিগনেচার করেন এবং আমাকেও সিগনেচার করিয়ে নেন, তো দিয়ে তারপর ওনাদের কাছেই মানে ওটাকে জমা রাখেন। তো আর সেই সময় ওখানে যারা ছিলেন ওনারা নিজেরাই বলছিলেন যে আচ্ছা তুমি এটা চুজ করছো, এটা তো এই জায়গায়, হ্যাঁ এটা তো রুরাল এরিয়া, এটাতে কোনো তোমার প্রবলেমও হবে না সার্ভিস কোটা নিয়ে। তো এইভাবে পোস্টিং চুজ হলো, মানে কাউন্সেলিং হলো। কাউন্সেলিং হওয়ার পর ওটা মোটামুটি ডিসেম্বর মাসে, জানুয়ারি মাসে আমাদের মোটামুটি 15 দিনের একটা টাইমিং দেওয়া হয় জয়েনিংয়ের জন্য। এবার জয়েনিংয়ের প্রসেস বলি, জয়েনিংটা হয়েছিল সিএমওইচ অফিসে। এবার সিএমওইচ অফিস, তারপর এসিএমওইচ অফিস, তারপর বিএমওইচের কাছে জয়েনিং, 3টে জয়েনিং হয়। তো সিএমওইচ অফিসেও ওরকমভাবে যে উইদিন যে স্টিপুলেটেড টাইম তার মধ্যে জয়েনিংয়ের টাইম দেওয়া হয়। এবার জয়েনিংয়ের জন্য কী কী ডকুমেন্ট লাগবে সেটা সিএমওইচ অফিসে গিয়েই আমরা জানতে পারি, একটা লিস্ট দেওয়া হয়।
তার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে ফিটনেস। অনেক কটা ফিটনেস লাগে। চোখের ফিটনেস আলাদা করে চোখের ডাক্তারকে দিয়ে লেখাতে হয়। আচ্ছা, তোমার এমনি জেনারেল ফিটনেস, কোনো জেনারেল এমবিবিএস বা তুমি কোনো একটা মেডিকেল কলেজে মেডিসিন আউটডোরে গিয়ে লেখাতে পারো। ইএনটিআই মেয়েদের ক্ষেত্রে গাইনির আলাদা ফিটনেস করাতে হয়। অর্থোপেডিক্স লাগেনি। তো এইরকম ইএনটি একটা জেনারেল মেডিসিন। আর যেহেতু মানে মেয়েদের ক্ষেত্রে তো আমার গাইনিরটা লেগেছিল, ছেলেদের ক্ষেত্রে গাইনিরটা লাগে না। তো এই ফিটনেসগুলো আলাদা করে লেখাতে হয়। এই ফিটনেসগুলো সব কটা জোগাড় করে তারপর তোমাকে সিএমওইচ অফিসে আরও বাদবাকি যে মানে ডকুমেন্টগুলো সেগুলো সব কটা নিয়ে যেতে হয়। তার সঙ্গে একটা কোর্টের চালান লাগে, যেটা কোর্ট থেকে গিয়ে নিতে হয়। তো আলটিমেটলি জয়েনিংয়ের এই সব কটা ডকুমেন্ট জোগাড় করতে বেশ কয়েকটা দিন টাইম লাগবে। অনেকগুলো ব্লাড টেস্ট করাতে হয়, চেস্ট এক্স রে করাতে হয়, আর ইসিজি মনে হয় করতে বলেনি, মনে পড়ছে না, সম্ভবত ইসিজি করায়নি। ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট আর চেস্ট এক্স রে, অনেক কটা ব্লাড টেস্ট ছিল। এগুলো সব কটার কারেন্ট রিপোর্ট লাগবে। তার সাথে এবার তখন আমি দেখলাম যে যারা এই বিষয়গুলো অলরেডি জানে তারা কিন্তু কাউন্সেলিংয়ে পোস্টিং চুজ করার পরেই এই কাজগুলো সব করে রেখেছিল, এবং জয়েনিংয়ের ডেট হয়তো 15 দিন দিয়েছে, তো তারা ফার্স্ট দিনেই জয়েন করেছে, যেখানে আমি হয়তো 10 দিন 12 দিন পর সেখানে জয়েন করছি। তো তাদের স্যালারিগুলো তারা মানে 10 দিনের স্যালারি সে এক্সট্রা পাচ্ছে। তো তোমরাও এইগুলো মানে বেটার কাউন্সেলিংয়ের পরেই জয়েনিংয়ে কী কী কাগজপত্র লাগবে সেটা আগেই গিয়ে মানে জয়েনিংয়ের ডেট দেওয়ার আগেই সিএমওইচ অফিসে গিয়ে খোঁজ নিয়ে নেবে। আর সেই ডকুমেন্টগুলো একদম রেডি রাখবে, যাতে যেদিনই জয়েনিংয়ের ডেট দেবে তুমি ফার্স্ট ডেতেই গিয়ে একদম জয়েন করে যাবে। তো সিএমওইচ অফিসে যেটা জয়েনিংয়ের ডেট সেটাই আলটিমেটলি জয়েনিং ডেট হিসেবে কাউন্ট হয়। এবার সিএমওইচ অফিসে জয়েনিং হওয়ার পর প্রথমেই তারপর আবার যেতে হলো এসিএমওইচ অফিসে। এসিএমওইচ অফিসে গিয়ে আবার জয়েনিং হলো, আবার সব ডকুমেন্টের অরিজিনাল ভেরিফিকেশান হলো, জেরক্স জমা নেওয়া হলো। সেখানে সার্ভিস বুক ওপেন করা হলো, 2টো সার্ভিস বুক দিল। সেই সার্ভিস বুকগুলো নিজেদেরই কিনে আনতে হয়েছিল। তারপর ওখানে যা প্রসিডিওর সেগুলো সব করা হলো, ওনারাই ওগুলো করে দিয়েছিলেন। আচ্ছা, সে হলো। তারপর হচ্ছে আলটিমেটলি তারপর ব্লকে বিএমওইচের কাছে জয়েনিং, এবং সেটা ধরো কারোর আরবান এরিয়ায় হলে হয়তো সুপার বা মেডিকেল কলেজ হলে প্রিন্সিপাল, তো তাদের কাছে একটা জয়েনিং হবে, সেম প্রসেস, সেখানেও সব অরিজিনাল ভেরিফাই হবে। তো মোট কথা অরিজিনাল ডকুমেন্টগুলো প্রচুরবার ভেরিফাই করা হয়, যে কারণে আমি বারবার বলছি যারা পিজিটি অবস্থায় আছেন আপনারা আপনাদের অরিজিনাল ডকুমেন্ট ছাড়া অ্যাপ্লাই হয়তো করে দিচ্ছেন স্ক্যান্ড কপি নিয়ে, কিন্তু এই স্টেপগুলো পেরোনো খুব মানে মোটেও সহজ হবে না অরিজিনাল ডকুমেন্ট ছাড়া, কারণ প্রত্যেক স্টেপে অরিজিনাল ডকুমেন্টগুলো বারবার ভেরিফাই হয়। তো বেটার আপনি যদি এমডি কোর্স ছেড়ে তারপর আপনি এই পদ্ধতির মধ্যে অংশগ্রহণ করেন, আদারওয়াইজ আপনি ডকুমেন্ট দেখাবেন কি করে, প্রত্যেক স্টেপে লাগবে, ইন্টারভিউ থেকে শুরু করে সব কিছু থেকে শুরু করে। আর যারা এসআর তাদের কাছে যেহেতু ওই পেপারটা থাকে যে সে ওখানে এসআরশিপ করছে, তো সেই কারণে তাদের এই ডকুমেন্ট নিয়ে সমস্যাটা হয় না, যে কারণে এসআররা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে এলিজিবল। আচ্ছা, তো এইভাবে আলটিমেটলি জয়েনিং হয়। আরেকটা যেটা, হ্যাঁ, সিএমওইচ অফিসে আমাদের যেদিন জয়েনিং হয় সেদিন ওই দিন যারা জয়েন করেছিল তাদের সবাইকে নিয়ে সিএমওইচ স্যার মানে আমাদের সাথে জাস্ট 10-15 মিনিট একটু কথা বলেছিলেন, সবার নাম জেনেছিলেন, কোথায় বাড়ি, কোথায় পোস্টিং নিয়েছো, তো জাস্ট একটু ব্রিফ, একটু আলোচনা, একটু আলাপ পরিচয়, বাস। তারপর তো সোজা ব্লকে গিয়ে জয়েনিং এবং তারপর ডিউটি শুরু। তো এইভাবেই পুরো প্রসেসটা হয়। তো এটা গেল সেকেন্ড প্যানেলে আমার যেটা অভিজ্ঞতা। ডেফিনেটলি অন্য প্যানেলগুলোতেও একইভাবে হয়। এই সেকেন্ড প্যানেলেই কিন্তু আগের বারে রিক্রুটমেন্ট শেষ হয়নি, তার 3-4 মাস পর আবার থার্ড প্যানেল বেরোয়, সেটা আরও ছোট মানে আরও কম জনের প্যানেল বেরিয়েছিল, তাদেরও একই প্রসেস হয়। এবং আলটিমেটলি আমার 2023-এর মানে একদম শুরুতে জয়েনিং, আর 2023-এর একদম শেষের দিকে নভেম্বর-ডিসেম্বরের দিকে হয় ফোর্থ প্যানেল বেরিয়েছে, এবং সেই ফোর্থ প্যানেলটা মানে একদম 2 ডিজিটের মানে 85 জন বা 87 জনের একটা প্যানেল হয়, সেটাতেও কাউন্সেলিং হয়, সেখানেও মানে পোস্টিং দেওয়া হয়, এবং তাদের জয়েনিংটা হয় 2023-এর একেবারে শেষের দিকে মানে নভেম্বর-ডিসেম্বরের দিকে আরেকটা জয়েনিং হয়। তো এইভাবে আমাদের 2021-এর যে রিক্রুটমেন্ট হয়েছিল সেটা 2023-এর শেষের দিকে গিয়ে আলটিমেটলি ব্যাপারটা এন্ড হয়।
তার আগে একটা স্পেশাল ড্রাইভের ভ্যাকেন্সি বেরিয়েছিল, তোমরা অনেকেই জানো, যেটা 2022-এর শেষের দিক করে বেরিয়েছিল। মানে আমাদের সেকেন্ড প্যানেলের কাউন্সেলিংটা যখন শুরু হয়েছে 2022-এর শেষের দিকে, ঠিক তার আগে আগে ওটা বেরিয়েছিল। তো এই স্পেশাল ড্রাইভের ভ্যাকেন্সিগুলো এই জন্যই বেরোয় যে যেহেতু ফার্স্ট প্যানেলের ওই সময় মানে অনেক ক্যাটেগরি সিট কিন্তু ফাঁকা ছিল, তো সেই সিটগুলো কোথায় যাবে, সেই সিটগুলো দিয়ে আরেকটা সেপারেট রিক্রুটমেন্ট করা গেছিলো। তো এটাই হয়। এবং সেই যে স্পেশাল ড্রাইভটা সেখানে কিন্তু জিডিএমও স্পেশালিস্ট এমও দুটোই বেরিয়েছিল। আর 2021-এর যেটা মানে টোটাল সবার জন্যই যে রিক্রুটমেন্টটা হয়েছিল সেখানেও কিন্তু জিডিএমও স্পেশালিস্ট এমও দুটোই ছিল। বাট এইবারে তো শুধুমাত্র জিডিএমও রিক্রুটমেন্ট হয়েছে, কিন্তু একই সাথে যেহেতু স্পেশালিস্ট এমওটা হয়নি সেই কারণেই কম্পিটিশান আরও বেশি হয়েছে। কারণ অলরেডি যাদের পিজি ডিগ্রি বা ডিপ্লোমা কিছু একটা রয়েছে তারাও কিন্তু এটাতে অনেকে হয়তো অংশগ্রহণ করছেন। তো এটাই ছিল জিডিএমওর ইন্টারভিউর পরবর্তী প্রসিডিওর। তো আশা করি তোমাদের কিছু হলেও উপকার হবে এটা থেকে। আর যদি কিছু জানার থাকে সেটা তোমরা কমেন্ট করে নিচে আমাকে জানাও, আর আমি চেষ্টা করব সেটার উত্তর দিতে। থ্যাংক ইউ।